হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ অল? দিনটা ছিল 18th এপ্রিল, সপ্তর্ষির বার্থডে অ্যান্ড গুড ফ্রাইডে। তো সপ্তর্ষির বার্থডে ওই ট্রিপ প্ল্যান করেছে, আমরা জাস্ট সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। এখানে গুড ফ্রাইডে অ্যান্ড ইস্টার উপলক্ষে স্কুলে বেশ কিছুদিন ছুটি থাকে, প্রায় 2 উইকস মতন। অফিস, ব্যাংক এইগুলোও বন্ধ থাকে। তো লং উইকেন্ড, আর যারা আমাদেরকে মোটামুটি চেনো জানো যে আমরা ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, আর এই রকম লং উইকেন্ডের সন্ধানই আমরা মানে আগে থেকে প্ল্যান করে রাখি। তো যেরকম ভাবা সেরকম কাজ, আমরা এই লং উইকেন্ডের ট্রিপে বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে আছে পার্থদা হলো সপ্তর্ষির কলেজের বন্ধু অ্যান্ড লন্ডনে থাকে, আমাদের এখানে এসছে ওয়েলসে, এবং আমরা যাচ্ছি এখন পেমব্রকশায়ার অ্যান্ড টেনবি। যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলি তাহলে বলবো টেনবি, ঠিক বললাম? জাস্ট জোকিং। এনিওয়েজ যাচ্ছি সূর্যি মামার অপেক্ষায়, কিন্তু সূর্যের দেখা পাইনি। প্রচণ্ড মেঘলা এবং খুব বৃষ্টি পড়েছে সারাটা রাস্তা। ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট টু ড্রাইভ। সপ্তর্ষি ড্রাইভ করছিল, আমরা একটা সেলফ ড্রাইভিং কার হায়ার করেছিলাম, সেটা নিয়েই যাচ্ছি। তো সূর্য পাইনি ঠিক আছে, কিন্তু যে আমাদের ট্যুরিস্ট স্পটগুলো ছিল, একটা ভালো জিনিস ছিল যে যখন আমরা সেখানে যাচ্ছিলাম তখন বৃষ্টি পড়ছিল না, তো আমাদের ঘুরে দেখতে খুব একটা অসুবিধা হয়নি। এবং সূর্য মানে রোদটা থাকলে না, এই যে সিনারিগুলো দেখছেন, এই রাস্তা অ্যান্ড গ্রিনারি, এগুলো যেন একটা আলাদা মাত্রা এনে দেয়, সেটা আমরা মিস করেছিলাম। বাট নেভার মাইন্ড, দুদিন পরে রোদ উঠেছিল, সো উই এনজয়েড দ্যাট ডে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো সেন্ট ডেভিড ক্যাথিড্রাল। সেখানে যাওয়ার আগেই একটা অদ্ভুত সুন্দর জায়গা পেলাম, তো পার্কিংয়ে একটুখানি গাড়িটা দাঁড় করিয়ে দেখছিলাম। যে কোনো জায়গাতে যখন আমরা ফার্স্ট সেই গ্লিমসটা পাই না, ইট গিভস আ ওয়াও ফিলিং। এই জায়গাটা অ্যাকচুয়ালি সেরকমই ছিল। এখানে দেখুন প্রচুর লোকজন ক্যারাভ্যান নিয়ে এসেছে। ক্যারাভ্যান মানে ওই যে স্বদেশ মুভিতে শাহরুখ খান যে গাড়িটাতে ছিল, যেখানে থাকা, খাওয়া, ওয়াশরুম এভরিথিং আছে, ওই রকম টাইপের গাড়ি। অনেক লোক নর্মাল গাড়িতে করে এসে টেন্টে করেও আছে, এখানে 3-4 দিন থাকে এখানে, তারপরে চলে যায় এরকম। তো ইটস আ ভেরি ভেরি নাইস প্লেস। এবারে আমরা গেলাম সেন্ট ডেভিড ক্যাথিড্রাল। 6th সেঞ্চুরিতে তৈরি এই ক্যাথিড্রাল, ব্রিটিশ আদলেই সব কিছু, তার স্কাল্পচার অ্যান্ড এভরিথিং। এখানে পাইবাবু গেছেন রেগে, কারণ তিনি পাত্তা পাননি। চলো দেখা যাক, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে আমার, মানাতে তো হবেই, তাই না? চল মেনে যা, একটু হাস, একটু হেসে দে, একটু হাসি। এই তো হেসেছে হেসেছে হেসেছে। চলুন ভেতরে যাই আমরা। চার্চটা কিন্তু, চার্চের এই যে উইন্ডোজের যে স্কাল্পচারগুলো আছে না, এগুলো কিন্তু একটু অন্য রকমের লাগলো। মানে ইন্ডিয়াতে যে চার্চগুলো রয়েছে বা গোয়াতে যে পর্তুগিজ চার্চ রয়েছে, সেটা বেশ কিছুটা আলাদা। বাইরের স্কাল্পচার কি ভেতরের স্কাল্পচার থেকে বেশ কিছুটা আলাদা। ভেতরে গেলাম, ভেতরটা নিট অ্যান্ড ক্লিন, শান্ত পরিবেশ, যেমন ঠিক চার্চে হয়। এবং এদের স্কাল্পচারগুলো যেটা বললাম একটু ডিফারেন্ট, ফার্নিচারও একটু ডিফারেন্ট আমার লাগলো। আচ্ছা, এখানে একটা জিনিস নিয়ে আমি কথা বলবো। ওই যে সামনে গম্বুজাকৃতি যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাচ্ছেন, ওটাকে কি বলে জানেন? এটাকে বলে পাইপ অর্গান। এটা আমি আগে জানতাম না, আমি সেখানে গিয়ে জানতে পারলাম। এই যে এটাকে বলে পাইপ অর্গান। আপনারা দেখবেন চার্চে অনেক সময় পিয়ানো প্লে করা হয়। এই পিয়ানোটা কিন্তু যেখানে সেখানে বসে চার্চের মধ্যে প্লে করা যায় না, একটা পার্টিকুলার জায়গা আছে সেখানে বসে প্লে হয়। তার কারণ হলো পিয়ানোর যে সাউন্ডটা সেটা বেরিয়ে এই পাইপ অর্গানের যে পাইপগুলো রয়েছে স্টিল কালারের, তার উপরে প্রতিধ্বনি সৃষ্টি করে, এবং সেটাই চার্চে এবং তার সব রকম অ্যাডজাসেন্ট জায়গাতে সেটা প্রতিধ্বনি হিসেবে শোনা যায়। এই পাইপ অর্গানটা ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট ইন আ ক্যাথিড্রাল। চার্চে যেমন আমরা প্রচুর ছবি দেখতে পাই না, এই চার্চে ছবি একটুখানি কম ছিল, রাদার প্রচুর মূর্তি ছিল, প্রচুর স্কাল্পচার ছিল। সব জায়গাতে তার নাম লেখা ছিল না, কিন্তু বেশ কিছু স্কাল্পচার এখানে ছিল। এর পরের জায়গাতে দেখছিলাম বেশ কিছু মমির মতন কবর রাখা রয়েছে, তাদের নাম লেখা নেই, এবং একটা জায়গায় বেশ কিছু রেড রিবন ঝুলছে। লেখা ছিল সেই রিবন ধরে যারা যুদ্ধে প্রাণ ত্যাগ করেছেন তাদের প্রতি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। আমি করেছিলাম, এবং আজকে যখন এই ভয়েস ওভার দিচ্ছি তখন রিসেন্টলি কাশ্মীরের জঙ্গিহানায় যে সমস্ত নিষ্পাপ পর্যটকরা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
এবং ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করি। সন্ত্রাসবাদকে আমি ধিক্কার জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা সন্ত্রাসবাদ যেন এই পৃথিবী থেকে নির্মূল হয়। জানি না সেটা সম্ভব কিনা, কিন্তু মানুষের যেন মনুষ্যত্বের বিকাশ হয় সেই আবেদন জানিয়ে রাখলাম ঈশ্বরের কাছে। বাইরে এলাম, বাইরে একটা দিয়ে জল বয়ে যাচ্ছে এবং ফটো সেশনের জন্য জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। একটি ফটো সেশন করে নিলাম আমরা। এই জায়গাটা যেমন ছোটোবেলায় আমরা ছবি আঁকতাম না, ওপরে আকাশ, নীল আকাশ, নিচে ল্যাশ গ্রিন নদী বয়ে যাচ্ছে এক চিলতে এবং মাঝখানে একটা ক্যাসেল বা কিছু সেই রকম টাইপের ঠিক লাগছে। এর পরের জায়গার একটা খুব ইন্টারেস্টিং রোমহর্ষক গল্প রয়েছে। আমরা যাচ্ছি সেন্ট নন ক্যাথিড্রাল। একজন মহিলা নাম সেন্ট নন একজন শিশুর জন্ম দিয়েছিলেন এখানে, এবং সেই সময় সেই জায়গাতে অন্য আর কোনো মানুষ উপস্থিত ছিলেন না এবং প্রচণ্ড থান্ডারস্টর্ম হচ্ছিল। সেই থান্ডারস্টর্ম থেকে বাঁচার জন্য উনি একটা পাহাড়ের তলায় আশ্রয় নিয়েছিলেন। লেবার পেরের সময় কথিত আছে যে উনি যে হাত দিয়ে যে পাহাড়ের ওপরে যে চাপ দিয়েছিলেন সেই ফিঙ্গারপ্রিন্ট নাকি এখনও দেখা যায়, এবং সেই পাহাড়টি তার বেদনায় সমবেদিত হয়ে নাকি দ্বিধাবিভক্ত হয়ে গেছিল, ঠিক দুটুকরো হয়ে গেছিলো, ঠিক যেরকম এখানে দেখা যাচ্ছে। এইটাই সেই পাহাড় বলে লোকজন এখানে মানেন। এবং এখানে একটি ওয়েল রয়েছে যেখানে সাধারণ লোকেরা, এখানকার মানুষেরা সেই জলটিকে যথেষ্ট পবিত্র জল হিসেবে মানেন এবং মনে করেন যে যে কোনো রকমের রোগ এই জল সেবন করলে সেটা নাকি ঠিক হয়ে যায়। কারণ যখন সেই সদ্যজাত শিশুর জন্মের সময় এই ওয়েল থেকেই অটোমেটিক জল এসে তাকে পরিশুদ্ধ করেছিল। এই যে সদ্যজাত শিশু, এটি আর অন্য কেউ নন, ইনি হলেন সেন্ট ডেভিড, যার নামের ক্যাথিড্রাল আমরা দেখে এলাম এক্ষুনি। এই গল্পটা যেটা বললাম সেটা 6th সেঞ্চুরির গল্প। এখানে বসে নিরিবিলি এবং চারিদিক জনমানব শূন্য বসে বেশ কিছুক্ষণ এই ইতিহাসটাকে আমার রোমন্থন করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা বলে পারলাম না, বেরিয়ে গেলাম। ফেরার পথে দেখলাম বেশ কিছু বোট পার্ক করা রয়েছে, ঠিক যেভাবে আমাদের গাড়ি পার্ক করা থাকে। আর এই জায়গাটা দেখুন, আমার না ঠিক নর্থ বেঙ্গলের মূর্তি নদীর কথা মনে পড়ে গেল। এবারে এয়ারবিএনবিতে ফেরার পালা। নেক্সট ডেস্টিনেশন নিয়ে আসবো খুব শিগগিরই। টিল দেন, স্টে ওয়েল, বাই।